জনগণ আন্দোলন করে মাঠে নেমে সরকার কেন পরিবর্তন করতে পারে না বা পারেনি, আসলে আমাদের দেশেও কিন্তু হয়নি। সেটা প্রশাসনের সঙ্গে ওনাদের হ্যাসিং হয়েছে, রাষ্ট্রকে জালিয়াপুরে শেষ করে দিচ্ছিল, আমরা মানুষকে পিটিয়ে মারতেছিল, এখন সেখানে প্রশাসন কি নীরব থাকবে? আদিল রহমান আদিল ভাই, যেটি শহীদুল ইসলাম বাবুল বলছিলেন যে রাজনীতিতে নৈতিক অবস্থান, নৈতিকতা ধরে রাখা, ক্ষমতা আসলে মূল উদ্দেশ্য না, সে উদ্দেশ্যেই তাদের এই আন্দোলন পরিচালিত হচ্ছে। আপনার কি মনে হয় যে রাজনীতির কি নৈতিক অবস্থানটা আসলে কতটা গুরুত্বপূর্ণ বাংলাদেশে? না, রাজনীতিতে নৈতিকতার তো গুরুত্ব অনেক বেশি, কিন্তু আমাদের যে এখন বলছেন যে রাজনীতিতে দূরত্ব বাড়ছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব বাড়ছে, পরস্পর দূরত্ব, কারণ এটা পরস্পর দূরত্ব, কিন্তু আসলে রাজনীতিবিদরাই রাজনীতি থেকে অনেক দূরে চলে এসছেন। যেটা আগে প্রথমে ছিল যে জনগণের স্বার্থ, দেশের স্বার্থ আগে দেখা হবে, তারপরে দলের স্বার্থ, তারপরে নিজের স্বার্থ, এটা রাজনীতিবিদদের একজনের আদর্শ ছিল। সেই রকম আদর্শিক রাজনীতিবিদ আমরা এখন আর সেরকম দেখতে পাই না। এখনও আছেন, এখনও দেশপ্রেমিক রাজনীতিবিদ যে নেই তা না, তারা আছেন, যারা সংখ্যাটা অনেক কমে গেছে। এবং এখন রাজনীতিবিদরা এই জন্যই কি বিদেশি শক্তি, পরাশক্তির কথা বলা হচ্ছে বারে বারে, যে ক্ষমতা কেন্দ্রিক যে রাজনীতি, সেখানে না, যখন আমাদের অভ্যন্তরীণ দুর্বলতা থাকবে, নিজেদের ঐক্যের মধ্যে মানে ঐক্য থাকবে না, ভিতরে অভ্যন্তরীণ ঐক্য থাকবে না, তখন তো অবশ্যই বাইরে থেকে শক্তির প্রভাব বিস্তার করার চেষ্টা করবে। যেমন কিছুক্ষণ আগেই যেটা নিয়ে আলাপ হচ্ছিল যে আমাদের জনগণ আন্দোলন করে মাঠে নেমে সরকার কেন পরিবর্তন করতে পারে না বা পারেনি, আসলে আমাদের দেশেও কিন্তু হয়নি। আমাদের 2013-14 সালে বিএনপি 3 মাস আমাদের সারা দেশ বন্ধ করে দিয়েছিল, যে এরকম আন্দোলন হয়েছিল। এই গণ আন্দোলনে যে কোনো সরকারের পতন হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। 90-এর আন্দোলন যদি আপনারা বলেন, যে তখন কিন্তু শুধু ঢাকা কেন্দ্রিক, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কিছু আন্দোলন হয়েছিল, সারা দেশ কিন্তু সেটাতে অংশগ্রহণ করেনি। পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ, উনি কোমল হৃদয়ের মানুষ ছিলেন, লোকজন মারা যাচ্ছে, মায়ের কোল খালি হচ্ছে, উনি সেজন্য বলেন যে ঠিক আছে আমি ছেড়ে দিয়ে নির্বাচন দিচ্ছি, কারণ উনি মানে জনগণের নেতা ছিলেন এবং জনগণকে ভালোবাসতেন, এবং উনিও জানতেন যে উনি যদি ভোটে দাঁড়ান তাহলে উনি একক নির্বাচনে বাংলাদেশে আবার প্রেসিডেন্ট হিসেবে ফেরত আসবেন। সেই সময় সেজন্য 90 যে আমাদের 3 দলের রূপরেখায় আমাদের প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট ফর্ম চেঞ্জ করে সংসদীয় করা হলো, যাতে মানে প্রেসিডেন্সিয়াল ইলেকশনে উনি আবার ফেরত না আসতে পারেন। সেটা তো আছেই। আর গতকালকে আমাদের পার্টি চেয়ারম্যান GM কাদের, উনি আমাদের কেন্দ্রীয় বর্ধিত সভা ছিল, এবং সেই বর্ধিত সভায় অনেক ব্যাপক আলোচনা হয়েছে, এবং আমি মনে করি যে এটা আমাদের জাতীয় পার্টির ইতিহাসে একটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে এই মিটিংটির কথা। কারণ উনি এক্সপ্লেইন করেছেন আমাদের 7ই জানুয়ারি নির্বাচনের পরে যেটা দেখা গেছে যে আমাদের জাতীয় পার্টিকে এমনিতেও আঘাত করা হয়েছে, ছোট করার চেষ্টা করা হয়েছে, এছাড়া ধ্বংস করার, নির্মূল করার একটা চেষ্টা ছিল। সেটি উনি এক্সপ্লেন করেছেন আমাদের নেতাকর্মীদের কাছে। প্রত্যেক জেলা থেকে জেলার সভাপতি, সেক্রেটারি এসেছিলেন, কেন্দ্রীয় কমিটির সব নেতারা উপস্থিত ছিলেন। উনি এক্সপ্লেন করেছেন আমরা কেন, কিভাবে আমরা নির্বাচনে গেলাম এবং কেন এরকম ফল হলো। এবং আমার মনে হয় যে এ থেকে জাতীয় পার্টি একটি নতুন দিক নির্দেশনা পেল এবং নতুনভাবে উদ্দীপনা পেল যে রাজনীতিতে আবার অংশগ্রহণ করবার জন্য। এবং উনি আরেকটি কথা এখানে বলেছিলেন যে ওই বিএনপির যে এখন জনপ্রিয়তা, এটি বিএনপির যতটা সফলতা তার চেয়ে বেশি আওয়ামী লীগের ব্যর্থতা। কারণ আওয়ামী লীগের শত্রু হিসেবেই মানুষজন দেখে বিএনপিকে, কারণ আওয়ামী লীগ সবসময় বিএনপিকে আঘাত করে বা আক্রমণ করে কথা বলে, এবং জনগণ যখন দেখছে যে আমাদের বর্তমান সরকার তাদেরও শত্রু আমার বন্ধু হিসেবে বিএনপির পিছনে তারা আছে। জাতীয় পার্টিকে এখনো জনগণ ওভাবে মনে করে না যে আস্থা অর্জন করতে পারেনি, সেরকম শক্তি, মানে আওয়ামী লীগের বিরুদ্ধে সেরকম শক্তি। কারণ না, জাতীয় পার্টি অবশ্যই আওয়ামী লীগ এবং বিএনপির চেয়ে ছোট দল, অত শক্তিশালী দল নয়। মানে হিস্টোরিক্যালি 34টি আসন আমরা 90-এর পরে পেয়েছিলাম, কিন্তু এরপর থেকে কিন্তু আমাদের দলকে ভাঙার চেষ্টা, আমাদের বিভিন্নভাবে আমাদেরকে দলকে ছোট করার এবং আমাদের মানে জনবিচ্ছিন্ন করার বহু ধরনের ষড়যন্ত্র চলেছে। 2001-এ যখন আমরা ইন্ডিপেন্ডেন্টলি আমরা যখন ইলেকশন করেছিলাম তখন 14টি আসন পেয়েছিলাম। এছাড়া সেজন্যে আমাদের প্রত্যেকটি আসনে আমাদের যেই পরিমাণ ভোট আছে সেটি আমাদের যখন সকল দল অংশগ্রহণ করে সেই সময় জাতীয় পার্টির গুরুত্ব অনেক বেড়ে যায়। কারণ আমাদের সমর্থন যেদিকেই যায় সেটা আওয়ামী লীগের দিকে গিয়েছে, কিন্তু যেটা যদি বিএনপির দিকেও যেত, বিএনপিও কিন্তু সর্বাধিক আসন পেত। সেজন্য জাতীয় পার্টির একটা সবসময় গ্রহণযোগ্যতা এবং একটা ফ্যাক্টরি হিসেবে আমাদের দেশের রাজনীতিতে আছে এবং ভবিষ্যতেও থাকবে।
ততটুকু সাংগঠনিক সক্ষমতা এবং ততটুকু আমাদের জনপ্রিয়তাটা এখনো আছে। আদেল ভাই, আলোচনার শেষ দিকে চলে এসেছি। রাজনীতির কি বিদেশ নির্ভরতা বাড়ছে কিনা? গত নির্বাচনের আগের কর্মকাণ্ড কি বলে? জি হ্যাঁ, তা তো বটেই। আমাদের যে পররাষ্ট্র নীতি, এটি অনেক দিক থেকে নতজানু পররাষ্ট্রনীতি এবং সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরতা নয়, এটি আমাদের আমরা বলে থাকি এটা আমাদের পররাষ্ট্রনীতি। কিন্তু আসলে পররাষ্ট্রনীতিতে প্রত্যেকটি দেশের নিজস্ব একটা স্বার্থ থাকে। এটা প্রত্যেক দেশই তার নিজস্ব স্বার্থ দেখে, সেই স্বার্থ থেকে যেখানে একটা উইন উইন সিচুয়েশন হয় সেই সকল জায়গায় পররাষ্ট্রনীতিগুলো কাজ করে। কিন্তু আমাদের দেশের যতবারই আমরা দেখেছি যে আমাদের বর্তমান সরকার বিদেশের সাথে কোনো চুক্তি করতে গেছে বা কোনো ধরনের আলোচনা করেছে, সেখানে আমাদের উইন উইন সিচুয়েশন হয়নি, সবসময় উইন অ্যান্ড লুজ সিচুয়েশন হয়েছে। সেটি একদিক থেকে, সেজন্য আমাদের মানে পররাষ্ট্রনীতিটি যেভাবে হওয়ার কথা সেরকম নয়। আমাদের চেয়ারম্যান সাহেবও বলেছেন যে এটা নতজানু পররাষ্ট্রনীতি। আর যখন দেশের অভ্যন্তরীণ শক্তিটি থাকে না, গভর্নমেন্টের সরকারের পিছনে জনগণের সমর্থন থাকে না, তাদের জনপ্রিয়তাটা থাকে না, তখনই বাইরের রাষ্ট্রগুলো সুযোগ পায় সেই দেশের মধ্যে ইন্টারফেয়ার করবার জন্য। এবং বর্তমান সরকার যেহেতু অনেক দিন ধরে বিতর্কিত নির্বাচনের মাধ্যমে বারবার ক্ষমতায় আসছে এবং বিশাল একটা জনগোষ্ঠী কিন্তু এবার ভোট থেকে বিরত ছিল। অনেকে বলে যে 5% মাত্র ভোটে এসছেন, 95% আসেননি। সেটি পুরো 42% ভোটাররা ভোট দিয়েছিলেন এবারে নির্বাচনে বলা হচ্ছে, কিন্তু 42% লোক নির্বাচনে, ওনারা হয়তো বিএনপি আসলে হয়তো আরো 15% ভোট বাড়তো। মাঠে আমরা দেখিনি এবং বিএনপি একটি বড় দল, তারাই তো ভোটে আসেননি, তাহলে এটা অংশগ্রহণ না আসার পিছনে আমরা তো চেষ্টা করেছি, নির্বাচন কিন্তু হয়নি। না আমরা তো চেষ্টা করেছি, আপনারা এসেছেন, ওনারা আসে না, কারণ আমরা কি গেছে গেজেটেড হয়ে গেছে, এটা তাও তো 100% উপরে হয়েছে ভোট। না না আইনগতভাবে এটা হয়েছে তো। এখনো স্বীকৃতি আপনারা আসলে আপনাদের 10 থেকে 15% ভোট বাড়তো। গোটা বাংলাদেশে বিএনপির পার্সেন্টেজ হলো আমরা আলোচনা শেষ করব। অংশগ্রহণমূলক নির্বাচনে 84% 86% ভোট বাংলাদেশে হয়েছে। আজম ভাই যেটা বললেন যে আওয়ামী লীগ চেয়েছিল বিএনপি আসতে, বিএনপি আসারটা আওয়ামী লীগ হয়তো চায়নি, চাইলে এরকম 28 অক্টোবরে এরকম ঘটনা হতো না। এবং ইলেকশনের আগে সকল নেতাকর্মীকে ধরপাকড় করে 28 অক্টোবরের ঘটনা আদেল ভাই তো ওনারা ঘটাইলেন, আমরা কি করলাম? আমরা তো শান্তিপূর্ণ একটা সমাবেশ করতেছিলাম আপনাদের ভাইদের বঙ্গের উত্তর গেটে। র‍্যাপিড একটা অ্যাকশন দেখলাম ইলেকশনের আগেই, নেতাকর্মীদেরকে ধরপাকড় থেকে শুরু করে। সেটা প্রশাসনের সঙ্গে ওনাদের হ্যাসিং হয়েছে, রাষ্ট্রকে জালিয়াপুরে শেষ করে দিচ্ছিল, আপনার মানুষকে পিটিয়ে মারতেছিল, এখন সেখানে প্রশাসন কি নীরব থাকবে? আদেল ভাই, আলোচনা শেষ করতে আমরা চাই। তো কিছু করি নাই ওনাদের, আমরা আওয়ামী লীগালারা ওনাদেরকে পারলে প্রোটেকশন দিছি। হ্যাঁ, তো সংলাপের আয়োজন আমরা সংলাপের আয়োজন তো আমরা বারবার ডেকেছি আওয়ামী লীগের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে, এখন ওনারা আদিলুর রহমান আদেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আলোচনায় যোগ দেওয়ার জন্য। একেএম আজম খান এবং শহীদুল ইসলাম বাবুল, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।